জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনকে আইন বিরোধী ও জাতীয় স্বার্থ বিধ্বংসী বলে মন্তব্য করেন। অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। একই সাথে কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছে সরকার। বিকেলে এনবিআর-এর বিদ্যমান সংকট নিরসন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, এনবিআর-এর এই আন্দোলন পরিকল্পিত, যা জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের পরিপন্থী। গত 2 মাস ধরে চলমান এই অবস্থার কারণে আমদানি রপ্তানি কার্যক্রম সহ বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সরকারের পক্ষ থেকে বারবার আলাপ আলোচনার আহ্বান সত্ত্বেও তারা অগ্রাহ্য করেছে। তাই জরুরি বাণিজ্যিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে এনবিআর-এর অধীনস্থ কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশন সমূহের সব চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস হিসেবে ঘোষণা করা হয়েছে। দ্রুত আন্দোলনরতরা কর্মস্থলে ফিরে আইন বিরুদ্ধে কর্মকাণ্ড থেকে সরে আসবেন বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা দপ্তর। এদিকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এনবিআর কর্মকর্তা কর্মচারীদের, তবে আজকের মতো কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে রাজস্ব ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, সরকারের কঠোর অবস্থানের পর কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে কি বলছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা, জানাবেন। সিফাত, অনেকটা নাটকীয়তাই বলা চলে যে সকালবেলা থেকে যে আন্দোলন চলছিল চেয়ারম্যানের অপসারণের এক দফা দাবিতে, কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর নামে, এখানে খুব তোড়জোড় ছিল আন্দোলনের। কিন্তু হঠাৎ করে আমরা যখন জানতে পারি যে অর্থ উপদেষ্টার আমন্ত্রণে 20 জন প্রতিনিধি দল যখন এখান থেকে যায়, তার খানিক পরে আমরা শুনতে পেয়েছি যে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্রিফিংয়ে বললেন যে আমন্ত্রণ না, আজকে অর্থ উপদেষ্টার কোনো শিডিউল নাকি তারা পাননি। তারপরে তারা সেখান থেকে ফিরে এসেছেন। পরবর্তীতে এখানে তারা একটি সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স করেন এবং সেখানে তারা বলেন, এখানকার যেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যে মহাসচিব রয়েছেন তিনি বললেন যে আজকের মতো আন্দোলন তারা সমাপ্ত ঘোষণা করছেন, কিন্তু এই শাটডাউন এবং মার্চ টু এনবিআর সেটি তাদের চলমান থাকবে। কিন্তু এর মাঝখানে সিফাতে একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে যে আমরা জানতে পেরেছি দুদক থেকে কিন্তু একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে 6 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এই 6 জন ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের যে কর ফাঁকি দেওয়ার যে ব্যাপারটি রয়েছে বড় বড় প্রতিষ্ঠানে, কিংবা কর কমিয়ে দেওয়ার যে একটু অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে একটি তদন্ত তারা দুদক শুরু করেছে এবং সেটি চলমান প্রক্রিয়াতে রয়েছে। এবং যেই 6 জনের নাম এখানে উল্লেখ করা হয়েছে, এই 6 জনের মধ্যে বর্তমান যেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যিনি সভাপতি রয়েছেন তার নামও রয়েছে এবং এই 6 জনই কোনো না কোনোভাবে এই আন্দোলনের সাথে জড়িত। এই বিষয়টি আমরা জানতে পেরেছি দুদকের একটি বিবৃতি থেকে। এছাড়াও আপনি যেটি বলছিলেন যে এই এনবিআরকে জাতীয় একটি সুবিধা, যে এখানে কেউ আর এই আন্দোলনে থাকতে পারবেন না, যার যার অবস্থান থেকে তার কর্মস্থলে যোগ দিতে হবে, এরকম একটি বিবৃতি কিন্তু এই প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জানানো হয়েছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে এই আন্দোলনের গতিপথ এখন কোন দিকে যাচ্ছে, আগামীকালকে কি হবে, কিন্তু এখন পর্যন্ত যেটি নিশ্চিত সেটি হচ্ছে আজকে যেহেতু তারা এখন একটা বিবৃতি দেওয়ার কথা রয়েছে, সেটি আসলে পুরোটা পরিষ্কার হবে, কিন্তু তার আগ পর্যন্ত তাদের শেষ কথা হচ্ছে এই আন্দোলন চলমান থাকবে। অর্থাৎ তারা যে কাজে যোগ দিচ্ছেন না কাল থেকে, এই বিবৃতি না আসার পর্যন্ত তাদের কথা হচ্ছে এই। সিফাত, এই ছিল আমার কাছ থেকে জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে সর্বশেষ। এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের সবশেষ যারা ছিল সহকর্মী গালিব ইবনে রিয়াজ। এদিকে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন এনবিআর-এর একটি প্রতিনিধি দল। যদিও বৈঠকটি হবে না বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ শুভ। এনবিআর ইস্যুতে সরকারের সাথে আন্দোলনকারীদের সমঝোতার ব্যাপারে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে, জানাবেন। সিফাত, এখন পর্যন্ত যতটুকু তথ্য, যে বিকেল 4টার সময় যে বৈঠকটি হবার কথা ছিল আন্দোলনকারীদের সাথে, আন্দোলনকারীরা আসলে সময় পাননি তারা বলছেন। আসলে এদিক থেকে অর্থ উপদেষ্টা বলেছেন তাদের সঙ্গে কোনো রকম আলোচনা তারা করবেন না। তবে গতকালকে শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা তাদের ক্ষয়ক্ষতির কথা এবং অচল অবস্থায় বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে যে ধরনের সমস্যা হচ্ছে সেই কথা উল্লেখ করে তারা যে সংবাদ সম্মেলন করেছিলেন, আজকে তাদের আসলে 5টা থেকে বিকেল 5:30টার মধ্যে বৈঠক হবার কথা। কিন্তু
কিন্তু 5টা পেরিয়ে গেছে, 5:30 বাজতেও হয়তো আরও কিছুক্ষণ সময় বাকি, কিন্তু এখন পর্যন্ত বৈঠকের আমরা কোনো ধরনের আলামত দেখতে পাচ্ছি না, এমনকি কোনো ব্যবসায়ী সংগঠনের নেতাকেও আমরা দেখিনি এখানে আসতে। তবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে বিবৃতি এখন থেকে 45 মিনিট আগে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, সেখানে আসলে বলা হচ্ছে যে এবার কিন্তু সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তারা বলছেন যে সরকারের কার্যক্রমকে আসলে বাধা দিতে আসলে এই ধরনের আন্দোলন করা হচ্ছে। সেক্ষেত্রে তারা বলছেন যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে, যদিও তারা বিবৃতিতে লিখেছেন যে আলোচনার মাধ্যমে সংকট নিরসন করতে হবে। তবে আজকে যে আবার বিকেল 4টার সময় আলোচনার জন্য আসলে আন্দোলনকারীদের পক্ষ থেকে আসলে এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি কিন্তু আবার অর্থ মন্ত্রণালয়, অর্থ উপদেষ্টা সেটি কিন্তু নাকচ করে দিয়েছেন। তো সব মিলে বলা যায় যে এটি আসলে কিভাবে সমাধান হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আগামী দিনেও যেহেতু এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু ঘোষণা আছে, এটি চলমান থাকবে। এটি চলমান থাকলে আসলে সরকার কঠিন কোনো পদক্ষেপ নেয় কিনা বা তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয় কিনা সেটি দেখার অপেক্ষায় আমরা আসলে রয়েছি। তো এই ছিল এখানকার সবশেষ খবর। তবে বৈঠক শুরু হলে আপনাকে অবশ্যই আমরা জানিয়ে দেব। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন নিয়ে সচিবালয় থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। অবশেষে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো অন্তর্বর্তী সরকার। আর 16 জুলাই শহীদ দিবস এবং 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আইন উপদেষ্টা জানান, দেশ জুড়ে চলমান ভুয়া ও মিথ্যা মামলা বাণিজ্য ঠেকাতে ফৌজদারি কার্যবিধি প্রণালীতে নতুন বিধান যুক্ত করা হয়েছে। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজেদের ভেরিফাইড ফেসবুকে এই তথ্য জানিয়েছেন। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের ঘটনাবহুল 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুর দিন 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস এবং জুলাই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রংপুরের পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর দিন 16 জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে। যদিও জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল এই সিদ্ধান্তে আপত্তি জানায়। পরে এসব সিদ্ধান্ত থেকে সরে আসলে অন্তর্বর্তী সরকার। ইনভেস্টিগেশন অফিসার প্রিপেয়ার করবে, করার পর আমাদের যে এসপি সাহেব আছেন বা পুলিশ কমিশনার আছেন, তারা ইনভেস্টিগেশন অফিসারকে বলবে এই প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা, ইনভেস্টিগেশন রিপোর্ট, এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে, যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই, তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। OHCHR সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন। ড্রাফট MOU বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সংস্কার নিয়ে আশাব্যঞ্জক অগ্রগতি থেকে কিছুটা পিছিয়ে থাকার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার 7ম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে কথা জানান তিনি। বলেন, একদিন বাদে জুলাই মাস শুরু হলেও রক্ত পেরিয়ে সবাই যে ফ্যাসিবাদ ও নিপীড়নে পার করে এসেছে, সেখানে আর কেউ ফিরতে চায় না। তিনি আরও বলেন, সংস্কারের প্রশ্নে দল ও ব্যক্তির বাইরে গিয়ে জাতীয় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে, না হলে শহীদদের দায় মেটানো সম্ভব হবে না। এ সময় আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে জুলাই সনদ ঘোষণার কথা থাকলেও বাস্তবতার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না বলেও জানান কমিশনের সহসভাপতি। বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে যে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না। তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র
প্রকাশে সরকার ব্যর্থ হওয়ার আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র পাঠ করবে এনসিপি, জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে এনসিপি কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তিতে মাসব্যাপী কর্মসূচির ঘোষণার সময় কথা বলেন তিনি। জানান ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে দেশ বাঁচাতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে, যা শুরু হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। শহীদ ও আহত পরিবারের কাছে গিয়ে তাদের কথা শুনবেন এনসিপি নেতারা। এছাড়াও ১৬ জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস ও ৫ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে এনসিপি। তবে নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ এবং পরে যারা ক্ষমতায় আসবে তারা কোন প্রক্রিয়ায় বিচার করবেন সেটির প্রতিশ্রুতি দিতে হবে বলে জানান নাহিদ ইসলাম। প্রক্রিয়া আমাদের অংশগ্রহণ চলবে। ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ৬৪টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা ৬৪টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে, সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে সায়দাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর ৫টার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুমিল্লায় আনা হয়েছে। ফজর আলীকে নেওয়া হয়েছে কুমিল্লা পুলিশ লাইন্স হাসপাতালে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর অভিযোগে আরও ৪ জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর ৫ কিতা গ্রামে দরজা ভেঙে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী। পুলিশ জানায় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এসে অভিযুক্তকে আটক করে ওই নারীকে উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে ভিডিও ধারণও করে কয়েকজন ব্যক্তি। পরে ভুক্তভোগী নিজেই থানায় মামলা দায়ের করেন অভিযুক্ত ফজর আলীর বিরুদ্ধে। ওই মেয়ের একটা খারাপ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা এটা পর্যালোচনা করার পরে আমরা উক্ত ঘটনার বিষয়ে ৫ জন আসামিকে গ্রেপ্তার করি। ৫ জন না, ৪ জন আসামিকে গ্রেপ্তার করি। তাদের ভিতরে আইনগত ব্যবস্থা পুরোপুরি আছে। তারা এখন আমাদের থানা হাজতে আছে। ফজর আলী মানে আহত ছিল, সে বর্তমানে আমাদের কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এদিকে মুরাদনগরের ঘটনা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন উপদেষ্টা। বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনারা মাগুরার ক্ষেত্রে আপনারা বিচারও দেখেছেন। এটাও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। মুরাদনগরের অপকর্মের সাথে আওয়ামী লীগের কর্মী জড়িত, বিএনপির উপর দায় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জানান গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি ও তাদের হেয় করতে নানা প্রচেষ্টা চালাচ্ছে পতিতরা। মুরাদনগরে যেটা দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা, একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা তারা আরো বিভিন্ন জায়গায় করেছে। নানা জায়গায় দোষররা আছে, আপনার দোষরদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, নিয়ে এসে তাদের বিচার করুন। কিন্তু সেটা না করার কারণে সেটা
মানে ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ ব্রিফ করছেন ফরেন সার্ভিস একাডেমিতে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আশা করছি যে সমস্ত দল এই ধরনের কমিটি নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত একমত হতে পারছেন না, তারা এগুলি পুনর্বিবেচনা করবেন এবং আগামীতে আমরা আলোচনার মধ্য দিয়ে একটি নিষ্পত্তিতে আসতে পারব। আজকের দ্বিতীয় বিষয় ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রশ্ন, এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রধান বিষয় হচ্ছে যে আমরা উচ্চকক্ষের বিষয় নিয়ে আলোচনা করেছি, যদিও কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নিম্নকক্ষ নিয়ে আলোচনার কথাও উত্থাপিত হয়েছে, তারা দাবি করেছেন যে এই নিয়ে আলোচনা করার দরকার। কিন্তু আমাদের পক্ষ থেকে যেহেতু আলোচ্য সূচি হিসেবে উচ্চকক্ষের বিষয় ছিল, সেখানে তিনটি বিষয় আসলে সুস্পষ্ট হয়েছে। প্রথমত, অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার পক্ষে, কিছু কিছু দল বিভিন্ন কারণে সামান্য আপত্তি করছেন, কিন্তু সেটা কতটা নীতিগত সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে আবারও বলি, অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার পক্ষে। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে, সেখানে নির্বাচন প্রক্রিয়া হিসেবে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতে করার ব্যাপারে অধিকাংশ দল মত দিয়েছেন, তবে কোনো দল এ ব্যাপারে সুস্পষ্ট আপত্তি জানিয়েছেন। তৃতীয় সেটা হচ্ছে কার্যকর একটি উচ্চকক্ষের জন্য এর কার্যপরিধি নির্ধারণ করার ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বাইরেও কিছু কিছু জিনিস যুক্ত করার কথা বলা হয়েছে। আমরা বিভিন্ন রকম প্রস্তাব ওই আলোচনা এসছে, সেগুলো আমরা আলোচনা করেছি। এর কিছু কিছু বিস্তারিত আপনারা পরবর্তী সময় দেখতে পাবেন হয়তো অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে এই যে আমরা মনে করছি যে যেহেতু উচ্চকক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করার ক্ষেত্রে, আইনসভা তৈরির ক্ষেত্রে নীতিগত একমত আছে, প্রতিনিধিত্বের বিষয়টা আমরা ভবিষ্যতে আশা করি সমাধান করতে পারব। এবং যে সমস্ত দলের পক্ষ থেকে এই নিয়ে আপত্তি আছে, তারা এগুলো আজকের আলোচনার পরে কয়েকটি দল, বিশেষ করে একটি দল আমাদেরকে বলেছেন যে তারা এটা নিয়ে আলোচনা করবেন, ফিরে গিয়ে যে সমস্ত আলোচনার মধ্যে উঠেছে আজকের। ফলে আজকের অগ্রগতির দিক সেটা হচ্ছে, আমি আগেও যেটা বলেছি, প্রতিদিনই বিশেষ অগ্রগতি অর্জন করা যাবে সেটা মনে করার কোনো কারণ নেই। আমাদের দিক থেকে আমাদের চেষ্টাটা অব্যাহত আছে। জুলাইয়ের মধ্যে আমরা একটি সনদ তৈরি করতে চাই, আমরা এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আজকে সকালে রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ জানিয়েছি যে আপনারা সকলে মিলে গত বছরের জুলাই মাসে যেমন একটি পতাকার তলে সমবেত হয়েছিলেন, যেখানে কোনো দলের বিষয় ছিল না, রাষ্ট্রের বিষয় ছিল, জনগণের বিষয় ছিল, দেশের বিষয় ছিল। আমরা আশা করছি সেই জায়গার থেকে, সেই চেতনার থেকে, সেই আগ্রহ থেকে, সেই কমিটমেন্টের জায়গা থেকে রাজনৈতিক দলগুলো আরেকটু বেশি অগ্রসর হবেন আগামী দিনগুলোতে। আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি। তারপরেও বিভিন্ন মত এবং বিভিন্ন রকম আলোচনায় মত পার্থক্য সত্ত্বেও আমরা এখনও আশাবাদী। আমরা মনে করি রাজনৈতিক দলগুলোকে বেশ কিছু বিষয়ে আমরা একমতের জায়গায় আনতে পারব। স্থানীয় নির্বাচন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে একটি গোষ্ঠী দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারকে নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে। এ সময় বিএনপির পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, নতুন সদস্য নবায়নের ক্ষেত্রে আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া হবে না। আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে, একটা জায়গা আছে যে জায়গায় গেলে পরে এই দেশটার উন্নতি হবে, দেশের মানুষের উন্নতি হবে। এইভাবে বড় বড় সমাবেশ করে মানুষের কাছে বার্তা পৌঁছাবে না।
আমরা চাই এই দেশের শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুন্দর এবং সামরিকভাবে গড়ে তুলব। আওয়ামী ফ্যাসিবাদের মতো কেউ আচরণ করলে সব রাজনৈতিক দল মিলে জাতীয় ঐক্যের ডাক দিয়ে তার প্রতিহতের প্রতি আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থীদের নিয়ে পরিচিতি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের রাজনীতি বন্ধ করে পর্যায়ক্রমে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। এ সময় ভিনদেশি রাজনৈতিক কালচার যাতে আর গড়ে না ওঠে সে বিষয়ে রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান মামুনুল হক। আগামী নির্বাচনে খেলাফত মজলিস ইসলাম ও দেশের স্বার্থে প্রতিটি আসনে দলীয় প্রতীকে অথবা জোটে যোগ দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের সকল আসন থেকেই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক, রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীগণ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদি প্রয়োজন হয় তাহলে বৃহত্তর কোনো জোট, কোনো অ্যালায়েন্স অথবা নির্বাচনী সমঝোতার মাধ্যমেও বাংলাদেশ খেলাফত মজলিস যদি মনে করে ইসলাম এবং দেশের স্বার্থ অধিকতর রক্ষা হবে তাহলে সেই চিন্তাও বাংলাদেশ খেলাফত মজলিসের রয়েছে। 19 জুন গুলি করে 3 গোয়েন্দা পুলিশকে আহতের ঘটনায় প্রধান অভিযুক্ত বাপ্পি সহ 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। সংবাদ সম্মেলনে ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, মাদক ব্যবসা সম্পর্কিত গোপন তথ্যের ভিত্তিতে 19 জুন ফকিরাপুল এলাকায় অভিযান চালায় ডিবি। এ সময় একটি প্রাইভেট কারে থাকা বাপ্পি ও তার সহযোগীরা গুলি করে 3 পুলিশ সদস্যকে আহত করে। এরপরে বাপ্পি ও তার সহযোগীদের ধরতে অভিযান শুরু করে গোয়েন্দারা। যশোরের ঘোপের মোড় এলাকা থেকে একটি বিদেশি পিস্তল সহ বাপ্পিকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। পরে ঢাকায় অভিযান চালিয়ে আরও 2টি বিদেশি পিস্তল সহ 151 রাউন্ড গুলি জব্দ করে ডিবি। এই ঘটনায় এখন পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে সহ ওইখান থেকে তাৎক্ষণিকভাবে আমরা ঢাকা শহরে তার ভাড়া বাসার ডেমরা এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে তার তালাবদ্ধ ঘরের কক্ষতে লকারের মধ্য থেকে আরও 2টি পিস্তল, বিদেশি পিস্তল এবং আরও অধিক সংখ্যক গুলি আমরা উদ্ধার করি। সর্বমোট তার কাছ থেকে 3টি বিদেশি পিস্তল এবং 151 রাউন্ড গুলি উদ্ধার করতে আমরা সক্ষম হই। নির্বাচনে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিএনপির দায়ের করা শেরেবাংলা নগর থানার মামলায় জামিন নামঞ্জুর করে সাবেক সিএসি হাবিবুল আওয়ালকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে সাবেক সিএসি 3 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষ না পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অসুস্থতা ও সামাজিক মর্যাদা বিবেচনায় আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। দেশের যে গণতান্ত্রিক যে আমরা ধারা সৃষ্টি করতে চাচ্ছি সেই ধারাটাকে তারা ব্যাহত করবে, ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করবে এবং সামনে আমাদের যে একটা গণতান্ত্রিক নির্বাচন বা আমাদের যে গণতান্ত্রিক ধারা সেটাকে সে ব্যাহত করার সে কাজ করবে। তো এই ধরনের ব্যক্তিকে জামিন দেওয়া সমীচীন হবে না। আমরা এই জন্য তার জামিনের বিরোধিতা করছিলাম। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর তাদের জামিনের দরখাস্ত নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। পাবলিক প্রসিকিউটর যে অভিযোগটা দিচ্ছে যে উনি 28% ভোট প্রথম বলছে, পরবর্তী সময় বলছে, কারণ পরবর্তী সময় আফটার কাউন্টিং যখন নাকি দেখা যাবে যে 40% পড়ছে তখন সব কিছু বিবেচনা করে কাউন্টিং করে উনি 40%-এর কথা বলছে। আর এটা তো আমি বলছি যে এই নির্বাচনটা সরকারের নমিনেটেড ক্যান্ডিডেট এবং সরকারের বিদ্রোহী ক্যান্ডিডেট, এখানে কারো পক্ষে আমার পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নাই। অবহেলিত এমএসএমই খাতকে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন সিবিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে আগারগাঁওয়ে বিডা ভবনে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এসএমই খাতকে 27% অনাদায় ঋণের কথা উল্লেখ করে ঋণ নির্ভরতা থেকে
বের হওয়ার তাগিদ দেন বক্তারা। নির্বাচনী ইশতেহার ও জাতীয় সংসদে এই খাতের প্রতিনিধিত্বের প্রস্তাব উঠে আসে আলোচনা সভায়। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, অর্থনীতিতে এসএমই খাতের অবদান 25%-রও কম। সরকারের নানা উদ্যোগ রয়েছে এই খাত উন্নয়নে। এছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী খাত সংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানোর উপর তাগিদ দেন। নতুন প্রজন্মের যে নীতি কাঠামো হবে সেটাকে এই ঋণ নির্ভরতা থেকে বের হয়ে এসে আমার আর্থিক খাতের এবং আমার যে শুল্ক খাতের যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলোর বেশি মধ্যে নজর দিতে হবে। ইট ইজ দ্য নিউ জেনারেশন অফ সাপোর্ট পলিসিস টু দ্য এসএমইস। যদি আসলে একটা বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশে আসতে চায়, কিন্তু সে দেখে যে তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে তার যে সাপ্লাই সাইড, সেই সাপ্লাই সাইডের পুরোটাই তাকে আমদানি করতে নিয়ে আসতে হচ্ছে, তাহলে শুধুমাত্র আমাদের যে একটা কর্মশক্তি আছে, অনেক বড় একটা লেবার ফোর্স আছে, শুধু লেবার ফোর্সের জন্য ওনারা আসলে বাংলাদেশে আসবেন না। ওনাদেরকে আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সাপোর্টটা কোনোভাবে দেওয়ার ব্যবস্থা করতে হবে। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে এই রায় দেন। এর আগে 27শে জুন শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। এর আগে গেজেট গ্রহণ করে আদেশ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া। মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে 3রা জানুয়ারি 2018 তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে, সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন। একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে। এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে, এই শুনানি যথাযথভাবে চলবে। এই 3টি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হলো সোশ্যাল বিজনেস একাডেমিয়া ডায়ালগ 2025 এবং 30 ক্লাব কনভেনশন। সেমিনারে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বলেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নির্গমনে সরকারের নানামুখী উদ্যোগ রয়েছে। তিনি বলেন, এই কাজ আরও এগিয়ে নিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 3টি নতুন কেন্দ্র উদ্বোধন করবে, যেখানে উচ্চতর স্তরের সামাজিক ব্যবসা নীতিকে একীভূত করার বিষয়ে গুরুত্বারোপ করা হবে। সেমিনারের শিক্ষা, সরকারের উদ্যোগ এবং সামাজিক ব্যবসা খাত নিয়ে আলোচনা হয়। এতে সমাজের নানা শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। We are particularly focused on the future innovation, especially in business and artificial intelligence and robotics. North South University hosts an advanced AI and robotics lab which fostered innovation through interdisciplinary collaboration. And in the coming months, we are also expecting a lab which is going to be AI and health lab will be established in this campus. সিলেটে চলছে 9 দিন ব্যাপী রথের মেলা। ঐতিহ্যবাহী এই রথের মেলায় গ্রাম বাংলার নানা পণ্যের পসরা বসেছে। এ নিয়ে আরও জানাতে সিলেটের রিকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম কতটা, বেচাকেনা কেমন চলছে জানাবেন। সিফাত, এই যে রথের মেলা, প্রথমে রথযাত্রা সম্পর্কে বলতে হয়। রথযাত্রা 200 বছরের একটি ঐতিহ্য এবং এই 200 বছরের ঐতিহ্যবাহী রথের সাথে সাথে কিন্তু এখানে কিন্তু রথের মেলা অনুষ্ঠিত হয় এবং এই মেলাটি শুধুমাত্র সিলেট জেলা বলবো না, এটা পুরো বিভাগের মধ্যে একটা বিশেষ আকর্ষণ বা বিশেষ আবেদন সৃষ্টি করে থাকে। এর কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে মূল কারণ হচ্ছে একদম শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ রিকাবি বাজারে যে মেলাটি অনুষ্ঠিত হয়, সেই মেলাটি আসলে হরেক রকমের যে গ্রামীণ বা গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে ঐতিহ্যগুলো রয়েছে
সেইগুলো কিন্তু নিয়ে আসা হয়। বিশেষ বিভিন্ন ধরনের তৈজসপত্র, মাটির বাসন কুসন, বা শিশুদের খেলা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বিভিন্ন ধরনের জিনিস এখানে কিন্তু, এবং ঘরকন্যার সামগ্রীও কিন্তু পাওয়া যায়। এর পাশাপাশি এখানে শিশু কিশোরদের জন্য রয়েছে নাগরদোলা, নৌকা, তারপরে এখানে নানা ধরনের আরও খেলার সামগ্রী রয়েছে, বিশেষ করে জাম্পিং সহ বিভিন্ন ধরনের খেলার বিভিন্ন ধরনের আইটেম কিন্তু রয়েছে। তো এই সব জিনিসের কারণে এই মেলাটি আসলে ঐতিহ্যের একটা বড় অংশ সিলেটের। বিশেষ করে রথ যখনই শুরু হয় তখন সকল মানুষ কিন্তু এখানে আসেন, সকল জাতিগোষ্ঠী, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রথের মেলার জন্য অনেকটাই কিন্তু মুখিয়ে থাকেন তারা কখন এই মেলাটি আসবে। প্রতি বছর রথযাত্রা শুরু হওয়ার সাথে সাথে 9 দিন ব্যাপী এটি চলে। এবছর 27 জুন এটি শুরু হয়েছে, আজকে 3য় দিনের মতো মেলা চলছে এবং মেলা প্রাঙ্গণে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে লোকারণ্য এবং মানুষজন তার পছন্দের জিনিসপত্র এখান থেকে কেনাকাটা করছেন, অনেকটা সুলভ মূল্যে তারা কিন্তু পাচ্ছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে সকল ধরনের জিনিসপত্র একসাথে পাওয়া যায় বলে এই মেলা একটি প্রসিদ্ধ একটি নাম। এবং সিলেটে এই মেলার সাথে অনেকেরই আবেগ অনুভূতি, বিশেষ করে শিশু কিশোরদের আবেগ অনুভূতি অনেকটাই জড়িত। তো এই ছিল সিলেটের ঐতিহ্যবাহী রথ মেলা থেকে আমার কাছে সবশেষ। সিলেটের রথের মেলার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের রাজধানী তেহরানে এফিন কারাগারে ইসরায়েলি হামলায় 71 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির আগে গত 23 জুন ইসরায়েলি হামলায় তারা নিহত হন। ইরানের বিচার বিভাগের বরাত দিয়ে এই তথ্য তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। জানা গেছে, হামলায় নিহতদের মধ্যে কারাগারের প্রশাসনিক কর্মীদের পাশাপাশি আটককৃত বন্দী এবং সেনাবাহিনীতে কর্মরত কিছু তরুণও ছিলেন। এ হামলা এমন এক সময় হয়েছিল যখন ইসরায়েল ইরান 12 দিনের সরাসরি সংঘর্ষের পরে যুক্তরাষ্ট্রের আহ্বানে যুদ্ধবিরতিতে পৌঁছায়। বেঁচে থাকা বন্দীদের তেহরানের অন্যান্য কারাগারে স্থানান্তর করা হয়েছে। এফিন কারাগারে মূলত রাজনৈতিক বন্দীদের রাখা হয়। এছাড়া এই কারাগারে বহু বিদেশি নাগরিকও বন্দী রয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 60 ফিলিস্তিনির। এর মধ্যে শুধু তোফা অঞ্চলে শনিবার আইডিএফ এর অভিযানে 9 শিশুসহ নিহত হয়েছেন অন্তত 20 জন। এছাড়াও যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত উপত্যকাটিতে অপুষ্টিজনিত রোগে মারা গেছে 66 নবজাতক। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, গুঁড়া দুধ, শিশু খাদ্য এবং সম্পূরক অন্যান্য সহায়তা আটকে রেখে গাজাকে নরকে রূপ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকেও এর দায় নিতে হবে বলে দাবি ফিলিস্তিনি কর্তৃপক্ষের। ত্রাণ সরবরাহ সচল করতে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে অব্যাহত আছে সরকার বিরোধী বিক্ষোভ। শনিবার রাতে তেল আবিবের হস্টেস স্কোয়ারে জড়ো হয় নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী ব্যাংকক। প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধকে ঘিরে থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁসের পর শুরু হয় এই বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, 2023 সালে ফিউ থাই পার্টি ক্ষমতায় আসার পর এটি সবচেয়ে বড় বিক্ষোভ। আশঙ্কা আছে গণ আন্দোলনের জেরে ভেঙে যেতে পারে অভ্যন্তরীণ সংকটের কারণে চাপে থাকা পেতংতাংয়ের জোট সরকার। ঘটনার সূত্রপাত গেল মে মাসে। এ সময় বিতর্কিত সীমান্ত অঞ্চলে সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনী। এর এক পর্যায়ে থাই প্রধানমন্ত্রী পেতংতাংয়ের কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেটের প্রেসিডেন্ট হুন সেনের ফোনালাপ ফাঁস হয়। এ সময় থাই এক সেনা কর্মকর্তার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, দীর্ঘদিন দেশের রাজনীতিতে প্রভাব খাটানো থাই সেনাবাহিনীকে নিয়ে সমালোচনার জেরে জনগণের বিরাগভাজন হয়ে উঠেন 38 বছর বয়সী পেতংতাং সিনাওয়ান্ত্রা। বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে দুপুর 11:15টায় বাংলাদেশ টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই উপলক্ষে অনূর্ধ্ব-12, অনূর্ধ্ব বালক বালিকাদের 6-a-side, পেসার হান্টার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ধারাবর্ষ সহ নানা ইভেন্টের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট অনুরাগী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বরিশাল বিভাগ থেকে আরও বেশি করে খেলোয়াড় তুলে আনার পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে বলে জানান সভাপতি। বরিশালে খেলার মাঠের অবস্থা দেখেও দুঃখ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি। দ্রুত স্টেডিয়ামটির উন্নয়ন কাজ শেষ করে
খেলা আয়োজনের তাগিদও দেন তিনি। উদ্বোধন শেষে সভাপতি আরও বলেন, বিভাগের সব জেলা মিলিয়ে যখন দল হবে তখন ঢাকার দিকে আর তাকিয়ে থাকতে হবে না। আমরা খুব চেষ্টা করছি যে কিভাবে এই মাঠ উন্নয়ন করে আমরা কিভাবে বরিশালকে আরো অ্যাক্টিভ ক্রিকেট বিভাগ হিসাবে আমরা পরিচালনা করতে পারি। কেননা আমার আস্তে আস্তে খুব শুনতে কষ্ট হচ্ছিল যে 10 বছর 20-15 বছর ধরে এখানে লিগ হয় না। একটা লিগ যদি না হয়, একটা ছেলের সাথে আপনি অবিচার করছেন। আমরা এখানে সোহাগ গাজী, এখানকার কামরুল, এখানকার প্লেয়ারদের নিয়ে আমরা গর্ব করি, কিন্তু আমরা এটা ভেবে লজ্জা পাই না যে কত হাজার হাজার ক্রিকেটার আমরা নষ্ট করে দিয়েছি না খেলার হওয়ার কারণে। এখানে 4 বছর পর লিওনেল মেসির পাওনা প্রায় 6 মিলিয়ন ইউরো পরিশোধ করবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বাংলাদেশি মুদ্রায় যা 85 কোটি টাকারও বেশি। 2020 সালে বার্সেলোনার সঙ্গে মেসির শেষ চুক্তি অনুযায়ী কিস্তিতে 48 মিলিয়ন ইউরো পাবার কথা ছিল। যদিও ক্যাতালান ক্লাবটির আর্থিক সংকটের কারণে শেষ কিস্তির টাকা বকেয়া থাকে। শুধু মেসিই নয়, স্যামুয়েল উমতিতি, সার্জিও বুস্কেটস, ফিলিপে কুতিনহো, উসমান দেম্বেলে ও সাবেক ম্যানেজার রোনালদো ক্যামনের মতো আরও কয়েকজন খেলোয়াড় ও কোচের পারিশ্রমিক বকেয়া ছিল। মূলত করোনা ভাইরাস মহামারীর সময় বার্সার এই আর্থিক সংকট শুরু হয়। তৎকালীন ক্লাব সভাপতি জোজেফ মারিয়া বার্তাবে করোনা পরবর্তী আর্থিক বিষয়াদি সামলাতে হিমশিম খাওয়ায় মেসিকেও তখন ধরে রাখা সম্ভব হয়নি। LM10-এর বকেয়া পরিশোধের বিষয়টি এতদিন আড়ালে থাকলেও সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম খবর বার্সা অবশেষে মেসির বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু করেছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।